তারাপীঠ বাঙালি তথা আপামর ভারতবাসীর কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থস্থান হলো এই 51 সতীপীঠের অন্যতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ। সামনেই রয়েছে কৌশিক অমাবস্যা। সরকার পরিবর্তনের পর মন্দিরে কি কি পরিবর্তন হলো সম্পূর্ণ জেনারেল লাইনে আপনারা পুজো কিভাবে দেবেন, কিভাবে আপনারা ভোগ প্রসাদ পাবেন, কোথায় থাকবেন। তো আমি একদম কম খরচায় মাত্র 500 টাকায় আমি একটা ভালো হোটেলের রুম বুক করেছি এবং 1 রাত 2 দিনে তারাপীঠ এবং তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি আপনারা কিভাবে খুবই কম খরচায় এবং সহজে ঘুরে দেখবেন তার সব তথ্যই রয়েছে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসা যাক আপনারা কিভাবে যাবেন। আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে পৌঁছে যান রামপুরহাট জংশনে। হাওড়া এবং শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন চলে, তার মধ্যে সবথেকে ভালো ট্রেন হলো 13017 গণদেবতা এক্সপ্রেস, 13187 মা তারা এক্সপ্রেস এবং 13053 কুলিক এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে গেলে আপনারা দুপুরের মধ্যে রামপুরহাটে নেমে যাবেন। কিন্তু আজকে আমি জার্নি শুরু করছি বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব রামপুরহাট। তার জন্য আমি জার্নি শুরু করছি বর্ধমান স্টেশন থেকে এবং আমি আজকে জার্নি করব 13053 হাওড়া রাধিকাপুর যে কুলিক এক্সপ্রেস রয়েছে সেটিতে করে, এবং এটির হাওড়া স্টেশনের টাইম সকাল 8:55 এবং এটি রামপুরহাট পৌঁছে দেয় 12:33-এ। 3 ঘন্টা 38 মিনিট টাইম নেয় এই কুলিক এক্সপ্রেসটি হাওড়া থেকে রামপুরহাট পৌঁছে দিতে। তো চলুন, আমি এখন বর্ধমান স্টেশনে রয়েছি। বর্ধমান স্টেশন থেকে আমি কুলিক এক্সপ্রেসে উঠবো এবং রামপুরহাটে নামবো। তো চলুন আপাতত ট্রেন আসুক এবং ট্রেন এসে আমি আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। ঘড়িতে এখন 12:50। আমরা নেমে পড়লাম রামপুরহাট জাংশন স্টেশনে এবং এখান থেকে আমরা যাব তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন আপাতত স্টেশনের বাইরে বেরোই এবং বাইরে বেরিয়ে আমি আপনাদেরকে বলে দিই কোন জায়গাটা থেকে আপনারা টোটো বা অটো ধরবেন। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। তারাপীঠ আসতে গেলে আপনারা রামপুরহাট জাংশনে তো নামবেনই, কিন্তু আপনারা তারাপীঠ রোড যে স্টেশনটা আছে সেটাতেও নামতে পারেন এবং সেখান থেকে তারাপীঠ মন্দির নাকি 8 থেকে 10 মিনিট মতন। তো আমি রামপুরহাট স্টেশনে নেমেছি। তো চলুন এখান থেকে এখন অটো ধরি। এই দেখুন রামপুরহাট জাংশন, এবং এখান থেকে বেরিয়ে এই জায়গাটা দেখুন প্রচুর অটো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা অটো, টোটো এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। অটোতে পার পার্সন 40 টাকা করে নেবে এবং যদি টোটো বলেন টোটোতে 50 টাকা করে আপনাদের নেবে। আর যদি আপনারা রিজার্ভ করে যেতে চান তাহলে ওই 200 মতন আপনাদের লাগবে। তো চলুন আপাতত অটোর দিকে যাই এবং তারাপীঠ মন্দিরের দিকে যাওয়া যাক। তো অটোতে উঠে গেছি। এখান থেকে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব ওই 10 কিলোমিটার মতো এবং টাইম লাগবে আধা ঘন্টা। তো চলুন একদম মন্দিরে গিয়ে কথা হচ্ছে।
আমরা নেমে গেলাম একদম তারাপীঠ মন্দিরের সামনে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মা তারা সরণি, এই রোড ধরে সোজা গেলেই একদম তারাপীঠ। আর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় সমস্ত অটোগুলো এসে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে, এদিকে সোজা গেলেই তারাপীঠ। তো চলুন আপাতত মন্দিরের দিকে একটু যাই। এই মা তারা সরণিতে আপনারা অনেক খাবার দোকানও পেয়ে যাবেন। তো চলুন একটা খাবার রেস্টুরেন্টে যাই এবং আপনাদেরকে ভালো খাবারের কি সন্ধান আছে সেটা দিয়ে দিই। এই যে মা তারা সরণি দিয়ে ঢুকেই একদম সামনে এই হোটেলটা। চলুন খাবার খাওয়া যাক। খেতে বসে পড়েছি। আমি সবজি ভাত অর্ডার করে দিলাম। সবজি ভাত 80 টাকা, ডিম ভাত 100 টাকা, আর মাছ ভাত হচ্ছে 140 টাকা। আমি অর্ডার করলাম, দেখি আসুক, তারপরে আপনাদেরকে খাবারটা দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে 80 টাকার সবজি ভাত, এখানে ভাজা রয়েছে, ভাত রয়েছে, একটা তরকারি, ডাল এবং পোস্ত। চলুন লাঞ্চটা কমপ্লিট করি। খাবার খেলাম মোটামুটি ভালোই, 80 টাকা নিল এবং তার মধ্যে আপনি আপনাদেরকে দেখালাম ওগুলোই ছিল। তারাপীঠ তো নেমে গেলেন, এরপরে আপনাদের প্রথম কাজ হবে যে কম সময়ে একটা বেশ ভালো হোটেল খোঁজা। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন, একদম 400 থেকে শুরু করে 2200, 2300, 2500, 3000 অবধি। তো আমি একদম কম খরচায় মাত্র 500 টাকায় আমি একটা ভালো হোটেলের রুম বুক করেছি এবং সেটা আমি সিঙ্গেল এসেছি এবং যারা সিঙ্গেল আসছেন তাদের জন্য সেই হোটেলটা অ্যাপ্লিকেবল। অবশ্যই আপনাদেরকে প্রপার ভ্যালিড আইডি কার্ড আনতে হবে। তো চলুন রুমটার দিকে যা যাক। এই যে দেখুন সামনে রয়েছে ঠিক ব্রিজটা, ব্রিজ থেকে জাস্ট একটু এগিয়ে এসে এই নিউ আশা লজ, এবং আশা লজের পাশ দিয়ে এই যে গলিটা যাচ্ছে, এই গলিটাতে একটু গেলেই আমরা পেয়ে যাব নিউ পরিচয় লজ। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে আজকে আমার হোটেল নিউ পরিচয় লজ। দেখুন এদিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করতে এই হচ্ছে এনাদের রিসেপশন দেখতে পাচ্ছেন, এবং এই জায়গায় আপনার রুমের যে ভাড়া সেগুলো দেখতে পারবেন। এটা 3 বছরের জন্য কিন্তু ফিক্সড। দেখুন লেখা রয়েছে 1/9/2025 থেকে 31/8/2028 অবধি। এই যে যা জিনিস রয়েছে এই সেম ভাড়া কিন্তু আপনাদের 3 বছরের জন্য সেম থাকবে। আর এই হচ্ছে রিসেপশন, যখন এখানে রুম বুক হবে তখন আপনারা এই জায়গাটায় বসে ওয়েট করতে পারবেন। তো এই হচ্ছে আজকে আমার রুম। দেখুন রুমে ঢুকেই আমি একদম রুমের ধারে আছি। এই হচ্ছে ঠিক রুমের সাইজ দেখতে পাচ্ছেন। আর যদি রুমটা সম্পর্কে বলতে চান তাহলে এখানে একটা বেড দেওয়া রয়েছে সুন্দর, এবং এই বেডটায় আপনারা 2 জন আরামসে থাকতে পারবেন। দেখুন বেডটা ভালোই বড় রয়েছে, যারা কাপেল আসছেন তারাও এই বেডটায় আরামসে থাকতে পারবেন। আর এখানে একটা বেড কভার দেওয়া রয়েছে, 2টো বালিশ দেওয়া রয়েছে। আমি এখানে সিঙ্গেল আছি, তাই আমার এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা কি দেখবো, এদিকটা দেখবো এখানে সমস্ত সুইচের ফাংশনসগুলো রয়েছে, এখানে একটা সুন্দর টিভি রয়েছে, এখানে একটা কাভার রয়েছে, আপনারা আপনাদের জিনিসপত্রগুলো এই জায়গায় রাখতে পারবেন। এবং এটা একটা নন এসি রুম, তার জন্য এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এবং দেখুন এই হয়ে যাচ্ছে রুমের কালারিং, এবং এই হয়ে যাচ্ছে রুমের লাইটিং। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে কি দেখবো, এখানে 2টো চেয়ারের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আর এই জায়গায় একদম পুরো একটা সুন্দর টেবিলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে জল এবং জগ দেওয়া রয়েছে। এই জায়গা রয়েছে বেসিন, দেখতে পাচ্ছেন পার্সোনাল বেসিন এই রুমের জন্য এখানে দেওয়া রয়েছে। এখানে একটা বালতির ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে একটা সুন্দর বড় আয়না, এবং আপনারা যদি বলেন এই হয়ে যাচ্ছে বড় একটা রুমের সাইজ। আর দেখুন এই জায়গায় রয়েছে পর্দা সরালে আপনারা পেয়ে যাবেন জানালা। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে কি দেখবো, এদিকে এসে দেখবো একটা বাথরুম। একজনের জন্য বা 2 জনের জন্য বাথরুমটা যথেষ্ট বড়। দেখুন বাথরুমের মধ্যে প্রবেশ করি, এখানে বালতি মগ, এই জায়গায় সমস্ত কলের ফাংশনসগুলো রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে গিজার, আর এই জায়গায় জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, এখানে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এবং এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এবং এখানে রয়েছে হ্যান্ডকল। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। এই হয়ে যাচ্ছে এই হোটেলের আরও একটি রুম, এবং এটি একটা ফ্যামিলি রুম বলতে পারেন, সেমি ফ্যামিলি রুম। আপনারা এখানে 4 জন আরামসে থাকতে পারবেন হেসে খেলে। দেখুন সুন্দর ব্যবস্থা, একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এবং 4টে বালিশ দেওয়া রয়েছে 4 জনের জন্য। এখানে 2টো কভার দেওয়া রয়েছে, আপনারা শীতকালে
আসলে এগুলো লাগবে, এখন গরমকাল, তার জন্য এগুলো কোনো দরকার পড়বে না। আর এই জায়গায় একটা বড় জানলা রয়েছে, এখানে রয়েছে এসি, এখানে রয়েছে ফ্যান, এই জায়গায় আপনারা পেয়ে যাবেন একটা বড় আয়না। আর যদি আপনারা এদিকটায় যান, এদিকটা গিয়ে পাবেন একটা সুন্দর কাভার্ড। দেখুন এই যে একটা বড় সুন্দর কাভার্ড পেয়ে গেলেন। এবার যদি আপনারা এদিকে আসেন, এখানে দুটো চেয়ার পেয়ে যাবেন, এখানে আপনারা খাবার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর দেখুন এখানে এখানে রয়েছে একটা বড় টিভি, আর নিচে আপনারা নিচেতেও জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর রুমের লাইটিংও কিন্তু অসাধারণ, দেখুন খুব সুন্দর। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এই রুমটার জন্য বাথরুম। দেখুন বাথরুমটার মধ্যে প্রবেশ করলাম, বাথরুমটা কিন্তু এতটা। এবার যদি এদিকে আসি, এখানে দেখবো একটা বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো, এখানে রয়েছে সাওয়ার, এখানে রয়েছে গিজার, এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে হ্যান্ড কল, এবং এখানে রয়েছে জামা কাপড় রাখার জায়গা। তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম, এবং এই হচ্ছে এই পুরো রুমটা। এখানে রুমের ভাড়া শুরু হয় মাত্র 600 টাকা থেকে। যদি আপনাদের হোটেলের রুমগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কল করে অতি সত্বর রুম বুক করে নিন। আপনারা যারা ভাবেন যে তারাপীঠে এসে আপনারা সিঙ্গেল থাকতে পারবেন না, তো দেখুন আমি সিঙ্গেল এসেছি এবং এখানে আমি থাকছি। তো একটু খুঁজলে আপনারা তারাপীঠে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমি যেহেতু আগে থেকে বুক করে এসেছি, তাই আমার কোনো প্রবলেম হলো না, আমি সঙ্গে সঙ্গে চলে আসতে পারলাম। তো চলুন এরপরে ফ্রেশ হওয়া যাক। ফ্রেশ হয়ে একবারে ঠিক সন্ধ্যেবেলায় আমি তারাপীঠ মন্দিরে আপনাদেরকে মন্দিরের মায়ের দর্শন করে দিচ্ছি। বিকেলে উঠে আপনারা মায়ের মন্দির দর্শন করতে পারেন। সন্ধে 6:30 থেকে মায়ের মন্দিরে আরতি হয় এবং সেটি আপনারা দর্শন করে নিন এবং রুমে ফিরে জলদি জলদি ঘুমিয়ে পড়ুন এবং সকাল হওয়ার আগেই বেরিয়ে পড়ুন পুজো দেওয়ার উদ্দেশ্যে। The next day. ঘড়িতে এখন বাজছে সকাল 3টে। আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে, এবং টার্গেট থাকবে কি প্রথমেই পুজো দেওয়ার জন্য। ওখানে মোটামুটি সবাই ধরুন 3টে থেকে 3:30 থেকে লাইন দিতে শুরু করবে, এবং 3:30 পৌনে 4টের দিকে গেট খুলে দেবে, এবং তারপরে মেন যে জেনারেল লাইন সেটা দিতে হবে। তো একদম জেনারেল লাইনে পুজো দেবো। তো চলুন আপাতত মায়ের মন্দিরের দিকে যাই এবং দেখি ওখানে কীরকম কী ব্যবস্থা রয়েছে। ঘড়িতে এখন 2:53 রাত্রি। দেখুন কি অবস্থা, মায়ের মেন গেটের সামনে এখন থেকে এরকম ভিড়। মন্দিরে পুজো দিতে এসে আপনাদের 3টি কাজ করতে হবে। প্রথমেই পুজোর জন্য ডালা কিনতে হবে, সেকেন্ড পুজো দেওয়ার জন্য আপনাদের লাইন দিতে হবে, এবং থার্ড আপনাদের পুজোর পরে ভান্ডারেতে ভোগ খেতে হবে। তো চলুন একে একে সমস্তটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। সকালে এসে এখানে দেখবেন চারিদিকে দোকান খুলে যাবে, যেখান থেকে পছন্দ আমরা সেখান থেকে পুজো ডালা সাজিয়ে নেবেন, এবং এই যে মালা দেখতে পাচ্ছেন, মালা নিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পুজো ডালা সাজিয়ে নিয়েছি। চলুন আপাতত গিয়ে লাইন দিই। ঘড়িতে এখন রাত 3:30। দেখতেই পাচ্ছেন আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি। ঘড়ি দেখো 5:30, আমাদের জেনারেল লাইন খুললো, আমরা ভিতরে প্রবেশ করছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি লাইন, এই যে লাইনটা, আর এটা জেনারেল লাইন। রাত্রি 2:30 লাইন দিয়েছি, আর একদম জেনারেল লাইনে প্রথমেই পুজো হচ্ছে। এখন ঘড়িতে বাজছে আপনার 5:30, রোদ্রের চারিদিকে, আর প্রচুর লোক। আজকে শনিবার যেহেতু প্রচুর ভিড়, তাই আপনারা যারা পুজো দিতে চাইছেন তারা ভোর ভোর এসে লাইন দিন, একটু সকাল করে এই 3টে 3:30টার মধ্যে লাইন দিন, তাড়াতাড়ির মধ্যে পুজো হয়ে যাবে।
ঘড়িতে এখন সকাল 5:45, আমি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। মায়ের মন্দির দর্শন হলো এবং ভেতর থেকে দর্শন হলো একদম সুন্দরভাবে, আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আমি দেখাচ্ছি এখানে ভিড়টা আজকে শনিবারের শুধু ভিড়টা দেখুন একবার। এইটা হয়ে যাচ্ছে ভিআইপি লাইন, এই লাইনটা। এই জায়গাটায় আপনারা ধূপ বাতি সমস্ত দিতে পারবেন। এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনারা ধূপ বাতি জেলে দিয়ে দেবেন। এই কুণ্ডটার নাম জীবন্ত কুণ্ড। এখানে কোনো দিনই জল নাকি শুকায় না, দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু শনিবার, দেখুন এইটা হচ্ছে ভিআইপি লাইনটা দেখুন, এটা 500 টাকার ভিআইপি লাইন, আর এটা জেনারেল। এই লাইনটা এদিক দিয়ে গিয়ে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে শেষ, তারপর আরও বাইরে দিয়ে আছে। তাই আপনারা যারা পুজো দিতে চাইছেন জেনারেল লাইনে, তারা ওই ভোরবেলায় মোটামুটি 2:30-3টের দিকে লাইন দিয়ে দিন, একদম প্রথমেই পুজো হয়ে যাবে। আর দেখুন এখন 6টা বাজেনি, আমাদের পুজো হয়ে গেল। আর ভালোভাবেই পুজো হয়েছে, আমি মাকে দর্শনও করেছি এবং আমি দেখিয়েছি আপনাদেরকে, এবং আমি মাকে ছুঁয়ে পর্যন্ত দর্শন করতে পেরেছি। খুব সুন্দর পুজো হয়েছে। পাশেই মহাকালের এবং বামদেবের মন্দির রয়েছে, সেগুলিও দেখতে ভুলবেন না। এই হচ্ছে 1 নম্বর গেট, এবং এর ঠিক বাম দিকেই প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, এবং উপরে রয়েছে কাউন্টারের নাম। এখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারবেন। এই হচ্ছে মায়ের নাট মন্দির, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এবং এই যে দুটো স্ক্রিন দেখতে পাচ্ছেন, মায়ের যখন আরতি হয় সন্ধ্যাবেলায়, তখন এই স্ক্রিন দুটোতে আরতি দেখা যায়, এবং এই জায়গা থেকে দাঁড়িয়েও আপনারা মায়ের মূর্তি দর্শন করতে পারবেন। মায়ের মন্দিরে অনেক রকমের লাইন আছে, আপনারা জেনারেল লাইনে পুজো দিতে পারেন, যেরকম আমি দিলাম। আর এছাড়াও এখানে ভিআইপি লাইন রয়েছে, আপনারা ভিআইপি লাইনে পুজো দিতে পারবেন। ভিআইপি লাইনে প্রবেশ মূল্য আপনাদের 500 টাকা হয়ে যেতে পারবে, এবং তারপরে 500 টাকা, 1000 টাকা, যে ভিআইপি লাইনে যেরকম মূল্য। কিন্তু নতুন সরকারের পরিবর্তনের পর থেকেই এই ভিআইপি লাইন উঠে যাবে বলে ধরা হচ্ছে, কিন্তু আমরা যখন গেছিলাম, অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইক অবধি, তখনও ভিআইপি লাইন ছিল। পুজো তো দিলাম, এবার চলুন একটু মহাশ্মশানটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দিই। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এসেই আপনারা বাঁ দিকে যাবেন, এবং বাঁ দিকে গিয়ে পেয়ে যাবেন মহাশ্মশান। তো চলুন আমি আপনাদেরকে মহাশ্মশানের রাস্তাটা দেখিয়ে দিই। এখানে প্রচুর প্যারার দোকান পাবেন আপনারা, এই দেখুন প্রচুর প্যারার দোকান পাবেন। এখান থেকে প্যারা কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারবেন আপনারা। এই যে মৌচাক, ঠিক এর সামনে দিয়েই এই রাস্তাটা যে চলে গেছে, এটাই একদম মহাশ্মশান। এ হচ্ছে দিনের মহাশ্মশান, দেখুন। তারাপীঠ মন্দির শুধু মা তারার মন্দিরের জন্য নয়, এই মহাশ্মশানের জন্যও বিখ্যাত। এই হচ্ছে বামদেবের সমাধিস্থল, এবং পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। চলুন এবার আপনাদের সামনে আমি এই মহাশ্মশানের একটু রাতের চিত্রটা তুলে ধরি। এ হচ্ছে মহাশ্মশান চত্বর এরিয়া, চারিদিকে অসংখ্য সাধু। কে কোন বেশে আসে আপনারা একদমই বুঝতে পারবেন না, আমরাও জানি না। হর হর মহাদেব। এখানে রাতের পরিবেশ কিন্তু একদম অন্যরকম। আর
আমি রাতের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। দিনের পরিবেশ একদম অন্যরকম, পুরো ফাঁকা শুনশান, যে কটা মানুষ দর্শন করতে যাচ্ছে দর্শনার্থী ব্যাস। কিন্তু রাতে চারিদিকে অসংখ্য সাধু যজ্ঞ চলছে, অঘরীরা আসছেন, কে কোন বেশে আসছেন আপনারা বুঝতেও পারবেন না। আমি মেন সোসাইটি আপনাকে দেখাচ্ছি, যেখানে আগে দাহ করা হতো, এখন চুল্লিতে হয়। চলুন সেটা একটু দেখে নিই। এই যে আগে এখানটাতে দাহ করা হতো কাঠে, কিন্তু এখন ওই জায়গায় চুল্লিতে হয়ে গেছে। আর এখানে চারিদিকে সাধুদের আসন দেখতে পাচ্ছেন। এই নদীটি দ্বারকা নদী। এই দ্বারকা নদীর তীরেই গড়ে উঠেছে তারাপীঠ মন্দির, এবং দ্বারকা নদীর পাশেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান। মন্দিরের আশেপাশে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এবং এখানে অনেক বড় বড় ল্যাংচা পাওয়া যায়, সেগুলি আপনারা কিনতে পারেন। এবং তারাপীঠের আচার খুবই বিখ্যাত, আপনারা আচারও বাড়িতে কিনে আনতে পারেন। পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে নিন এবং বেরিয়ে পড়ুন পার্শ্ববর্তী যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি দর্শনের উদ্দেশ্যে। সামনে অনেক টোটো পেয়ে যাবেন, সেই টোটোতে আপনাদের 250 থেকে 300 টাকা ভাড়া নেবে এবং একটু বার্গেনিং করে নেবেন। তো এখন বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। তারাপীঠ মন্দিরে এসে তারাপীঠের চারিদিকে যে সমস্ত আরও 7-8টা যে মন্দির রয়েছে সেগুলো দেখব। তো চলুন আপাতত সামনের দিকে যাই এবং দেখা যাক সামনে কী মন্দির রয়েছে। প্রথমেই দেখে নিন সাধক বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম। তারাপীঠ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই আটলা গ্রাম, যেটি সাধক বামাখ্যাপার জন্মস্থান হিসাবে বিখ্যাত। এখানে এলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। এটি সাধক বামাখ্যাপার বাড়ি নামে পরিচিত। এই আটলা গ্রামেই তেনার জন্ম হয়েছিল। এরপর আমরা দেখব পরপর 7টি মন্দির, যে মন্দিরগুলি বীরচন্দ্রপুর গ্রামে রয়েছে। আমরা প্রথমেই দেখে নেব হাটুয়ার আশ্রম। এটি বাঁকারায়ের অন্তর্ধান আশ্রম হিসাবে পরিচিত। কথিত আছে এখানে নিত্যানন্দ মহাপ্রভু তাঁর মাকে স্নান করানোর জন্য সপ্ত সমুদ্র ও সপ্ত নদীকে আহ্বান করে এনেছিলেন। এখানে এমন এক মন্দির আছে যেটির পুরো মন্দির জলের তলায় থাকে এবং মন্দিরের চূড়াটি জলের ওপরে রয়েছে। এরপর দেখে নিন গৌড়ীয় মঠ, এটি ইস্কনেরই জায়গা। এরপর চলে আসুন নিধুবন বৈষ্ণবপীঠ দেখতে। এখানে মোবাইল ফোন একদমই অ্যালাউড নয়। এরপর দেখে নিন নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, এখানেও মোবাইল ফোন অ্যালাউড নয়। তারপর দেখে নিন ইস্কন মন্দির, যেটি মায়াপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেটির আদলেই তৈরি। এখানে ভোগের এবং থাকার ব্যবস্থাও রয়েছে। এরপরে দেখে নিন জগন্নাথ দেবের মন্দির, এবং জগন্নাথ দেবের মন্দির দেখা হয়ে গেলে চলে আসুন বাঁকারায়ের মন্দির দেখতে। জগন্নাথ দেবের মন্দির আপনাদের মন কেড়ে নেবে। এছাড়াও আশেপাশে কিছু ছোট ছোট মন্দির রয়েছে, আপনারা সেগুলিও দর্শন করতে পারেন। এরপর রুমে আসুন এবং রেস্ট নিয়ে নিন এবং ফ্রেশ হয়ে চলে যান ঠিক 12:30টার দিকে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে এই টাইমে ভোগের প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। তারাপীঠ মন্দিরে মা তারাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। আমিষের মধ্যে থাকে শোল মাছ পোড়া এবং মন্দিরেই বলি হওয়া পাঁটার মাংস। এছাড়াও অন্য 5 রকমের ভাজা, তরকারি এবং পরমান্ন থাকে, এবং খিচুড়ি ও পোলাওয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। প্রতিদিন এই প্রসাদ বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ভোগ বা ভান্ডারা খাওয়ার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন। 1টা নাগাদ মায়ের ভোগ হওয়ার পরেই 1:30টা থেকে ভোগ বিতরণ স্টার্ট হয়ে যায়, কিন্তু ভোগ পেতে হলে একটু তাড়াতাড়ি আপনাদের এসে বসতে হবে। তারাপীঠ মন্দির 12টা থেকে 1:30 অবধি ভোগের কারণে বন্ধ থাকে, তাই যারা পুজো দিতে চাইছেন তারা এই টাইমের মধ্যে পুজো দিতে পারবেন না। আর পুজো দেওয়ার বেস্ট টাইম হচ্ছে সকাল, আপনারা সকাল সকাল পুজো দিয়ে দিন। আর যারা পুজো দেবেন আবার 1:30টার পর থেকে পুজো দিতে পারবেন, এবং 6:30 থেকে আরতি শুরু হবে, ওই টাইমটা আবার বন্ধ থাকে এবং তারপর থেকে আবার আপনারা পুজো দিতে পারবেন।
তো এই 12টা থেকে ডেটটা এটা ভোগের কারণে পুজো বন্ধ থাকে। দেখুন এখানেও ভান্ডারা দিয়েছে, বিভিন্ন রকমের ভোগ এখানে রাখা রয়েছে। দেখুন আপনারাও চাইলে কিন্তু এরকম ভান্ডারায় দান করতে পারেন। ভান্ডারা ভোগ পেতে গেলে আপনাদেরকে মোটামুটি এই 12টা সাড়ে 12টা থেকে এসে মায়ের মন্দিরের সামনে বসে যেতে হবে, যেখানে ভান্ডারার ভোগ দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন বসে গেছি, আজকে এখান থেকেই ভোগ খাবো। তো চলুন আপাতত ভোগ দিক, তারপরে দেখি কী কী ভোগে রয়েছে। যারা ভোগ খেতে যাচ্ছেন তারা সকাল সকাল এসে বসে পড়বেন, নাহলে জায়গা পাবেন না। চারিদিক পুরো ফুল হয়ে গেছে। 12টা সাড়ে 12টার মধ্যে এসে পুরো ফাঁকা থাকে একদম, ঠিকঠাক একটা জায়গা নিয়ে বসে যাবেন। এভাবে বসে মায়ের ভোগ খাওয়া মানে একটা সৌভাগ্যের ব্যাপার। এরপর ভোগ খেয়ে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। এইভাবে আপনারা খুব কম খরচে 1 রাত 2 দিনে তারাপীঠ খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।